নেক্সট যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট বলতে কি বোঝায় বা ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি? মানে হচ্ছে কোনো ধাতব পাতের উপর যদি আমরা উপযুক্ত কম্পাঙ্কের আলোক দিয়ে তাকে হিট করাই, তাকে যদি আমরা আঘাত করাই, তাহলে ওই উপযুক্ত কম্পাঙ্কের আলোর আঘাতে ওই মেটাল প্লেট থেকে ইলেকট্রন নির্গত হবে এবং সেই ইলেকট্রনগুলোকে যদি আমরা কোনো একটা কালেক্টরের সাহায্যে কালেক্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটাকে আমরা নাম দেব ফটো ইলেকট্রিক কারেন্ট। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে আলো ফেললে মেটাল সারফেস থেকে ইলেকট্রন এমিট হয়, এই ঘটনাটাই হচ্ছে আমাদের কাছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার এই ফটো ইলেকট্রিক এফেক্ট কীরকমভাবে কাজ করে সেটা বোঝার জন্য একটা ছবি তোমাদের সামনে রয়েছে। দেখো, এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা নল নেওয়া হয়েছে, মানে একটা কাঁচের টিউব নেওয়া হয়েছে। যে কাঁচের টিউবের মধ্যে একটা মেটাল সারফেস রাখা হয়েছে, একটা ধাতব পাত রাখা হয়েছে, তার উপরে কি করবে, আলোটা এসে আঘাত করবে এবং সেখান থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হবে তাকে বোঝার জন্য, তাকে ডিটেক্ট করার জন্য বা তাকে কালেক্ট করার জন্য এখানে একটা ডিটেক্টর রাখা হয়েছে এবং সমগ্র সিস্টেমটাকে একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে রাখা হয়েছে। এক্ষেত্রে বলি, একেবারে বায়ুশূন্য চেম্বার তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু সব থেকে কম বায়ুর চাপ থাকবে এরকম একটা চেম্বার এখানে তৈরি করা হয়েছে। বায়ুর চাপ এখানে কম করার ফলে এখানে অ্যামাউন্ট অফ এয়ার, মানে বায়ুর যে পরিমাণ, সেই পরিমাণটা অনেক কমে গেছে এবং বায়ুর পরিমাণটা কমে যাওয়ার ফলে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছিল সেগুলো বাতাসের যে কণাগুলো থাকবে, বাতাসের যে গ্যাসগুলো থাকবে, তার সঙ্গে সংঘর্ষ হওয়ার প্রবাবিলিটি অনেক কম। এবং এই মেটাল সারফেসের উপরে যখনই উপযুক্ত কম্পাঙ্কের আমরা লাইট ফেলবো, তার ফলে ওখান থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হবে, সেই ইলেকট্রনগুলো যখন ডিটেক্টরের মাধ্যমে বা ডিটেক্টরে গিয়ে পৌঁছাবে, সেই ডিটেক্টর থেকে কারেন্ট ফ্লো করবে এবং সেটা আমরা জানতে পারবো এর সঙ্গে কানেক্ট করা অ্যামমিটারের সাহায্যে। এখন এই যে ডিটেক্টরটা আছে, দেখো, এই ডিটেক্টরটাকে আমরা কিন্তু পজিটিভ চার্জের পোটেনশিয়াল বা পজিটিভ চার্জ বিভবে রেখেছি। তার ফলেই কিন্তু ইলেকট্রনগুলো এই ডিটেক্টর দ্বারা আকৃষ্ট হয়ে এই ডিটেক্টরের দিকে আসবে, তার ফলে এখান থেকে আমরা কারেন্টটা পাবো। তাহলে এই টোটাল সিস্টেম, এইরকম একটা সিস্টেমের উপরে এই ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্টটা, ফটো ইলেকট্রিক এফেক্টের পরীক্ষাটা কিন্তু করা হয়েছিল এবং দেখা গেছিল যে মেটাল সারফেসের উপরে একটা সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট ইনসিডেন্ট করলে সেখান থেকে ইলেকট্রন এমিট করে, যে ইলেকট্রনগুলো কালেক্টেড বাই দ্য ডিটেক্টর, যে ডিটেক্টরটা পজিটিভলি চার্জ পোটেনশিয়ালে রয়েছে এবং তার ফলে ওখানে একটা কারেন্ট ফ্লো করে, যেটা আমরা অ্যামমিটার থেকে জানতে পারি। এই সমগ্র ঘটনাটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং এই ফটো ইলেকট্রিক এফেক্টের যে ফেনোমেনা, তার যে অবজারভেশন, সেগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে আমরা এক্সপ্লেন করতে পারি না। সেগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমাদের ওই কোয়ান্টাম মেকানিক্সেরই দরকার হয়। সেটা আমরা এই আলোচনার শেষের দিকে দেখব কীরকমভাবে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এখানকার অবজারভেশনগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। দেখো, প্রথম যে অবজারভেশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক যে কারেন্ট, যেটা আমরা বললাম যে ফটো ইলেকট্রিক এফেক্টের ফলে যেখানে যে কারেন্টটা তৈরি হয়, সেই ফটো ইলেকট্রিক কারেন্টটার প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট বিম। তার মানে যে লাইটটা পড়ছে তার ইন্টেন্সিটি যত বাড়বে, ওখান থেকে ফটো ইলেকট্রিক কারেন্টের পরিমাণটা তত বাড়বে। ফটো ইলেকট্রিক কারেন্টের পরিমাণ বাড়া মানে ওখান থেকে ওই মেটাল সারফেস থেকে যে ইলেকট্রন নির্গত হচ্ছে, সেই ইলেকট্রন নির্গত হওয়ার যে হারটা, রেটটা, সেটা কিন্তু অনেকটা বাড়বে। ইন্টেন্সিটি, লাইটের যে লাইটটার ওপর পড়ছে, যে আলোটার উপর পড়ছে, তার ইন্টেন্সিটি বাড়ার অর্থ হলো লাইটের মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তির পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া। লাইটের মধ্যে যে ফোটনের কণার পরিমাণ রয়েছে সেই ফোটন কণার পরিমাণটাকে এখানে বাড়িয়ে দেওয়া। তার ফলে কি হচ্ছে, যত বেশি ফোটন কণা আসছে তত বেশি মেটাল সারফেসের উপরে ধাক্কা মারছে, তত বেশি কিন্তু ইলেকট্রন নির্গত হচ্ছে। তার ফলে ইন্টেন্সিটি যত আমরা বাড়াবো তত ফটো ইলেকট্রিক কারেন্টের পরিমাণটা বাড়বে। এই ফটো ইলেকট্রিক কারেন্টের পরিমাণটা কিন্তু কখনোই কম্পাঙ্কের উপরে নির্ভর করবে না, কারণ কম্পাঙ্ক দিয়ে যেটা আমরা এক্সপ্রেস করি, কম্পাঙ্ক দিয়ে যেটা আমরা বোঝাই, যেটা আমরা বোর্ডের থিওরিতে দেখেছিলাম যে কম্পাঙ্কের ক্ষেত্রে যদি নিউ তার কম্পাঙ্ক হয় তাহলে এনার্জি হচ্ছে এইচ নিউ। তাহলে কম্পাঙ্ক বাড়লে
একটা ফোটনের শক্তি বাড়বে, কিন্তু সেই শক্তি থেকে আমরা একাধিক ইলেকট্রন নির্গত করতে পারবো না। কেন পারবো না সেটা আমরা এই আলোচনার শেষের দিকে দেখব। মোদ্দা কথা হচ্ছে, যদি আমরা ইন্টেন্সিটি বাড়িয়ে দিই তাহলে নাম্বার অফ ফোটন বেড়ে যাবে। নাম্বার অফ ফোটন যত বাড়বে মেটাল সারফেসে তাদের ধাক্কা মারার টেন্ডেন্সি বা প্রবাবিলিটি বাড়বে, তার ফলে ওখান থেকে ইলেকট্রন নির্গত হওয়া বা একাধিক ইলেকট্রন নির্গত হবে, তার ফলে কি হবে, ফটো ইলেকট্রিক কারেন্টের পরিমাণটা বাড়বে। সেই জন্য বলা হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট বিম। নেক্সট অবজারভেশন হচ্ছে, প্রত্যেকটি ধাতব পাতের উপর আলো যে পড়ছে সেই আলোর একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি দরকার। যে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা না থাকলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হতে পারবে না। এই মিনিমাম ফ্রিকোয়েন্সি যেটা ফলে ওই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে তাকে আমরা বলছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, আমার ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলকে ছাড়িয়ে নিয়ে এসে ইলেকট্রনকে নির্গত করতে হবে। কারণ ইলেকট্রন আগে থেকে নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বলে আবদ্ধ অবস্থায় রয়েছে, সেই আকর্ষণ বলটাকে কাটাতে গেলে আমাকে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হবে। সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা আসবে ফোটন থেকে। তাহলে ফোটনের ক্ষেত্রে এই যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হচ্ছে, সেই এনার্জিটা ডিপেন্ড করছে কম্পাঙ্কের উপরে। কারণ আমি বারবার বলছি এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তাহলে এই কম্পাঙ্কর উপরে যদি কম্পাঙ্কটা যদি সেই মিনিমাম এনার্জিটা সাপ্লাই করতে না পারে, তাহলে সেখান থেকে ইলেকট্রন কিন্তু কখনোই নির্গত হবে না বা ইলেকট্রন নির্গত হতে পারবে না। তাহলে এই যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটা রয়েছে, এই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিকে সাপ্লাই করার জন্য যে মিনিমাম অ্যামাউন্ট অফ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি দরকার হচ্ছে, সেই কম্পাঙ্কটাকে আমরা বলছি, মিনিমাম যে ফ্রিকোয়েন্সি তাকে আমরা বলছি কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে বা এই যে ইলেকট্রনকে নির্গত করার জন্য আমরা ইন্টেন্সিটি যতই বাড়াই না কেন, ওর থেকে কম কম্পাঙ্কের আলো ওর ওপর পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হতে পারবে না। তারপরে অবজারভেশন হচ্ছে, যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে, নির্গত ইলেকট্রনের গতিশক্তি সেটা ইন্টেন্সিটির উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে কম্পাঙ্কের উপর এবং ধাতুর প্রকৃতির উপর। এটা মানে কি, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে কাটিয়ে এলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির এনার্জির জন্য, সেই ইলেকট্রনটার ক্ষেত্রে যখন নির্গত হবে তার একটা গতিশক্তি লাভ করবে। তাহলে ওই গতিশক্তি মানে কি, এনার্জি। সেই এনার্জিটা সে কোত্থেকে পেল, ওর উপরে যে আলোটা পড়েছিল সেই লাইটটা থেকে বা সেই আলোটা থেকে। তাহলে এই যে লাইট বা আলোটা থেকে সে এনার্জিটা লাভ করলো, সেই এনার্জিটা নির্ভর করছে কম্পাঙ্কের উপরে। সুতরাং এই যে নির্গত ইলেকট্রনটা গতিশক্তি নিয়ে বেরিয়ে ছুটে যাচ্ছে ডিটেক্টরের দিকে, সেটা কিন্তু কতগুলো ফোটন এসে ওই মেটাল সারফেসে ধাক্কা মারলো তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে ফোটনের কি পরিমাণ শক্তি রয়েছে তার উপরে। যে শক্তির মানটা নির্ভর করছে কম্পাঙ্কের উপরে এবং কি ধরনের ধাতু নিয়েছি সেই ধাতুর উপরে। যে ধাতুগুলোর ক্ষেত্রে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হবে, তাদের ক্ষেত্রে কম শক্তি দিলেই কিন্তু ইলেকট্রনটা নির্গত হবে। সুতরাং নির্গত ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, যে গতিশক্তি, সেটা কিন্তু নির্ভর করছে কম্পাঙ্কের উপরে, সেটা ইন্টেন্সিটির উপরে নির্ভর করছে না। দেখো ছবিটার কথা যদি আমরা মনে করি, যে একটা ডিটেক্টর ছিল, যে ডিটেক্টরে পজিটিভ চার্জ ছিল, সেই পজিটিভ চার্জের জন্য ইলেকট্রনগুলো মেটাল সারফেস থেকে বেরিয়ে ওই ডিটেক্টরের দিকে ছুটে যাচ্ছিল। এইবার যদি ওই কালেক্টর বা ডিটেক্টরের পজিটিভ চার্জের বদলে আমরা যদি নেগেটিভ চার্জ দিই বা নেগেটিভ চার্জ দেওয়া হয়, তাহলে কি হবে, ওই নেগেটিভ চার্জ আর নির্গত ইলেকট্রনের মধ্যে একটা রিপালশন বা সৃষ্টি হবে, কারণ দুটোই সেম চার্জ। এই রিপালশন বা বিকর্ষণের জন্য ইলেকট্রনের যে প্রবাহ, যে ইলেকট্রনটা মেটাল সারফেস থেকে বেরিয়ে যাচ্ছিল, সেই ইলেকট্রনের প্রবাহটা আস্তে আস্তে কমে যাবে। এবার আমি যদি এই নেগেটিভ চার্জ পোটেনশিয়ালটাকে আস্তে আস্তে ইনক্রিজ করি, আস্তে আস্তে একটা বাড়াই, তাহলে একটা সময় দেখা যাবে যে ওই ইলেকট্রনের যে ফ্লোটা হচ্ছিল, সেই ইলেকট্রনের প্রবাহটা একেবারে স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে ওই ডিটেক্টর বা কালেক্টরের ক্ষেত্রে যে মিনিমাম নেগেটিভ চার্জ পোটেনশিয়াল দিলে ওই ইলেকট্রনের যে ফ্লোটা হচ্ছিল, যে ফটো ইলেকট্রিক কারেন্টটা আমরা পাচ্ছিলাম, সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে। সেই পোটেনশিয়ালকে বা সেই বিভবকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। এইবার যদি আমরা কালেক্টর পাতের যে পজিটিভ চার্জ পোটেনশিয়াল ছিল, যে পজিটিভ চার্জের ইলেকট্রনগুলো ওর দ্বারা আকৃষ্ট হচ্ছিল, সেই পজিটিভ চার্জ পোটেনশিয়ালটাকে যদি বাড়াই, তাহলে কি হবে,
তাহলে দেখা যাবে যে ইলেকট্রনের যে ফ্লোটা হচ্ছিল, ইলেকট্রনের যে প্রবাহটা হচ্ছিল, সেটা একটা আস্তে 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 বাড়তে থাকবে। তাহলে আমি যদি যত পজিটিভ চার্জ পোটেনশিয়াল বাড়াবো তত বেশি ফটো ইলেকট্রিক এফেক্ট পাবো, এটা আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকবে। তাহলে আমি পজিটিভ চার্জ পোটেনশিয়ালটাকে বাড়িয়ে দিই, তাহলে অনেক করে ফটো ইলেকট্রিক কারেন্ট পাবো। এইরকম করতে করতে একটা সময় দেখা যাবে যে ফটো ইলেকট্রিক যে কারেন্টটা হচ্ছিল, যে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছিল, একটা নির্দিষ্ট পজিটিভ চার্জ পোটেনশিয়ালের পরে সেই ইলেকট্রনের ফ্লোটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ইলেকট্রনের ফ্লোটা আর বাড়বে না। এই রকম যে তড়িৎ প্রবাহটা ওই সময় হবে, ওই সময় যে ফটো ইলেকট্রিক এফেক্টটা হবে, যার পরেও আমরা যদি পজিটিভ চার্জ পোটেনশিয়াল কালেক্টরের ইনক্রিজ করি, তাহলে সে তার এটা ইনক্রিজ করতে পারবে না, তার যে ইলেকট্রিক কারেন্ট যেটা ছিল সেই ইলেকট্রিক কারেন্টটাকে সে ইনক্রিজ করতে পারবে না। এই রকম তড়িৎ প্রবাহকে বা তখনকার যে তড়িৎ প্রবাহ সেটাকে আমরা বলবো স্যাচুরেশন কারেন্ট। তার মানে পজিটিভ চার্জ পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে একটা সময় ফটো ইলেকট্রিক কারেন্টের পরিমাণটা ম্যাক্সিমাম লিমিট বা ম্যাক্সিমামে পৌঁছাবে। তারপরেও যদি আমরা পজিটিভ চার্জের পোটেনশিয়াল ইনক্রিজ করি, তাহলে তার ওই যে ফটো ইলেকট্রিক কারেন্টটা ছিল, সেই ফটো ইলেকট্রিক কারেন্টের পরিমাণটা কিন্তু আর বাড়বে না, কনস্ট্যান্ট হয়ে যাবে। এই সময়কার ফটো ইলেকট্রিক কারেন্টটাকে আমরা বলবো স্যাচুরেশন কারেন্ট। এই সমস্ত অবজারভেশন, সেই অবজারভেশনগুলোকে এক্সপ্লেন করার জন্য আমার দরকার আইনস্টাইন থিওরি, এবং সেই অবজারভেশনগুলোকে এক্সপ্লেন করা হয় অন দ্য বেসিস অফ কোয়ান্টাম মেকানিক্স। আবার একবার বলছি, কোয়ান্টাম মেকানিক্স মানে হচ্ছে যে শক্তিটা মনে করা হয় প্যাকেট প্যাকেট শক্তি আসবে, প্রত্যেকটা ফোটনের শক্তি নির্দিষ্ট, এবং সেই শক্তির মানটাকে ধরে নেওয়া হয় এইচ নিউ। এই কনসেপ্টের উপর বেস করে আইনস্টাইন থিওরি দিয়ে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করব। এখানে ফোটন যেগুলো আসছে ইন দ্য ফর্ম অফ লাইট, সেই ফোটনের সাথে ইলেকট্রনের যখন সংঘর্ষ হচ্ছে মেটাল সারফেসের উপরে, তখন ওই ইলেকট্রনগুলো ওই ফোটনের শক্তির সবটাই নিয়ে নিতে পারে, বা ফোটনের শক্তির সবটাই ইলেকট্রনে স্থানান্তরিত হতে পারে। আবার কোনো শক্তি ফোটন থেকে ইলেকট্রনে স্থানান্তরিত না হতে পারে। তাহলে এখানে দু রকমের প্রবাবিলিটি আছে, হয় টোটাল এনার্জি ফোটনে সেটা ইলেকট্রনে স্থানান্তরিত হবে, অথবা ফোটনের কোনো এনার্জি ইলেকট্রনে স্থানান্তরিত হবে না। এর মাঝখানে কিছুটা ইলেকট্রনের স্থানান্তর হলো, কিছুটা শক্তি ফোটন থেকে ইলেকট্রনে গেল, কিছুটা গেল না, এই রকম কনসেপ্ট কিন্তু হবে না। যেটা হবে, হয় পুরো এনার্জি ট্রান্সফার হবে, নতুবা কোনো এনার্জি ট্রান্সফার হবে না। এই যে ঘটনা, এই যে কনসেপ্ট, এটাকেই বলা হচ্ছে নান অর অল রুল। তার মানে হয় সবটা এনার্জি স্থানান্তরিত হবে, ট্রান্সফার হবে, কিংবা কোনো এনার্জি ট্রান্সফার হবে না। এবার এই যে এনার্জিটা ফোটন থেকে ইলেকট্রন কালেক্ট করলো, ইলেকট্রন পেলো সংঘর্ষের ফলে, সেই ইলেকট্রন ওই শক্তি দিয়ে কি করতে পারে। সেই শক্তি দিয়ে ইলেকট্রনটা যদি মেটালের পৃষ্ঠতলে না থেকে মেটালের বাল্কে মানে ভিতরের দিকে থাকে, তাহলে ওই ইলেকট্রনটাকে পৃষ্ঠতলে নিয়ে আসার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জিটা কিন্তু এই ফোটন থেকে পাবে। দ্বিতীয়ত হচ্ছে, ইলেকট্রনকে নির্গত হতে গেলে ইলেকট্রনটা কোনো না কোনো নিউক্লিয়াসের আকর্ষণ বলের অধীনে ছিল। তাহলে সেই আকর্ষণ বল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে গেলে যে শক্তি দরকার হবে, সেই শক্তিটা কিন্তু এই ফোটনের শক্তি থেকে আসবে। এবং ইলেকট্রনগুলো নির্গত হওয়ার পর তার যে কাইনেটিক এনার্জি, তারা যে গতিশক্তি লাভ করছে, সেই গতিশক্তি লাভ করার জন্য বা সেই গতিশক্তি লাভের জন্য যে শক্তিটা দরকার, সেটাও কিন্তু আসবে এই ফোটনের সংঘর্ষের ফলে যে শক্তিটা ট্রান্সফার হয়েছে তার থেকে। তার মানে যে শক্তিটা সে গ্রহণ করলো, সেই শক্তি দিয়ে ইলেকট্রন পৃষ্ঠতলে আসবে, নিউক্লিয়াস থেকে নিজেকে বিচ্ছিন্ন করার জন্য বা বিচ্ছিন্ন করবে, এবং ইলেকট্রনটা নির্গত হওয়ার পর সেখানে সে একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি লাভ করবে। এই ঘটনাগুলো ঘটবে যখন ফোটনের সাথে ইলেকট্রনের সংঘর্ষের ফলে এনার্জি ট্রান্সফার হবে তখন। যদি আমরা ফোটনের শক্তিটাকে অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স ধরে নিই এইচ নিউ, যেখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর এইচটা হচ্ছে আমরা জানি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, তাহলে এই শক্তি দিয়ে কি করছে, ইলেকট্রন গতিশক্তি লাভ করছে। ধরে নিচ্ছি ইলেকট্রনটা পৃষ্ঠতলেই রয়েছে, তাহলে ইলেকট্রনকে আর পৃষ্ঠতলে নিয়ে আসার জন্য এক্সট্রা কোনো শক্তি লাগছে না, ধরে নিচ্ছি পৃষ্ঠতলেই রয়েছে। তাহলে সেক্ষেত্রে তার গতিশক্তি দরকার হচ্ছে 12 mu² প্লাস ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কাটাতে যে পরিমাণ শক্তি লাগবে, সেটার মান হচ্ছে W। এই Wটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসকে
আকর্ষণ বলকে কাটাতে গেলে যে শক্তি লাগছে তার পরিমাণটা হচ্ছে ডাব্লু, এবং সেটাকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আলটিমেটলি আমরা পাবো ডাব্লু জায়গায় কি লিখতে পারি, ডাব্লু জায়গায় লিখতে পারি এইচ নিউ। নিউটা কি, নিউটা হচ্ছে একটা ন্যূনতম ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি লাইটটার ওপর পড়লে তবেই ইলেকট্রন নির্গত হতে পারে, আদারওয়াইজ ইলেকট্রন নির্গত হতে পারবে না। সুতরাং নিউ জিরো ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর দ্য মেটাল। এটা হচ্ছে তার একটা মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যেটা যে কনসেপ্টটা আমি আগে বলেছিলাম সেটাকে আমরা নিউ জিরো দিয়ে এখানে এক্সপ্রেস করছি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আলটিমেটলি আসবে হাফ mu স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, যেখানে নিউ জিরো হচ্ছে তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার এই যে গতিশক্তিটা হচ্ছে, এই গতিশক্তিটাকে যদি আমরা দেখি ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট, গতিশক্তি মানে একটা এনার্জি আর ইলেকট্রন ভোল্টও একটা এনার্জি, তাহলে গতিশক্তিটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট দিয়ে রিপ্লেস করে দিই ইভি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি হচ্ছে ভোল্ট, তাহলে ইভি ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। এটাই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আইনস্টাইনের ইকুয়েশন। এবং এটা দিয়ে আমাদের যদি কোনো নিউমেরিক্যালস পড়ে তাহলে আমাকে এই ফর্মুলা দিয়ে হাফ এম ই স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস নিউ জিরো বা ইভি সমান এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো, এই দুটো ফর্মুলা দিয়ে আমাকে সলভ করতে হবে।